Showbiz World. সময় যেন এক ঝড়ো হাওয়া, ঝড়ের মতোই বয়ে যায় জীবনের নানা প্রান্ত ছুঁয়ে। দেখতে দেখতে বিদায় নিতে চলেছে 2025 খ্রিস্টাব্দ। যে প্রত্যাশার বিশালতা নিয়ে 2025-এর প্রথম দিনটিকে আমরা বরণ করেছিলাম, তার অনেক কিছুই হয়তোবা পূরণ হয়নি। নতুন বছরের কাছে রেখে যাচ্ছে অনেক প্রত্যাশার বীজ। আমাদেরও প্রত্যাশা নতুন বছরের অনাগত দিনগুলোতে শুভময়তা ছড়িয়ে পড়ুক আপনার জীবনে। বিষণ্ণ দিনগুলো হেসে উঠুক 7 রঙে। প্রিয় দর্শক, গত বছরের বিশ্বজুড়ে কত ঘটনা, কত হাসি কান্না, বিষাদ ও উত্তেজনা, সবকিছু ছাপিয়ে স্বপ্ন আর দিন বদলের প্রত্যাশায় শুরু হোক আপনার নতুন বছরের প্রস্তুতি। এই প্রত্যাশা নিয়ে শীতের এই কুয়াশা ছড়া রাতে আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ ওয়ার্ল্ডে। বিদেশের পর দম এবার দেশে। সিনেমা করলে নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই। অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কলকাতায় তারার দুটি, মেসি শাহরুখের সাক্ষাৎ। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট। $72 বিলিয়ন ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স। বিদেশের পর দম এবার দেশে। বেশ আয়োজন করে মহরত শেষে যাত্রা শুরু করেছে সিনেমা দম। মহরতে জানানো হয় চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি থাকছেন প্রধান চরিত্রে। কয়েকদিন পর পুরো টিম শুটিং এর জন্য উড়াল দেয় কাজাখস্তানে। আগে জানানো হয়েছিল বাংলাদেশ সহ 3 দেশে হবে শুটিং। সেই পরিকল্পনার অংশ হিসেবেই কাজাখস্তানে সপ্তাহ জুড়ে -2 ডিগ্রি তাপমাত্রায় শুটিং হয়। 6 ডিসেম্বর দেশে ফেরেন নির্মাতা রেদওয়ান রনি ও তার টিম। রনি জানান, গল্পের প্রয়োজনেই কঠিন আবহাওয়া ও দুর্গম স্থানে শুটিং করতে হয়েছে। এখন দেশে শুরু হবে পরবর্তী লটের কাজ। কাজাকিস্তানের কথা আপনারা জানেন, ওখানে আমরা রেকি করতে গিয়েছিলাম। ওখানে বেশ অনেকটা শুটিং হবে এবং অবশ্যই বাংলাদেশের গল্প, বাংলাদেশের মানুষের গল্প, বাংলাদেশে অনেকটা শুটিং হবে। এই দুইটা দেশ মিলে আমরা এখন পর্যন্ত চিন্তা করছি। আরও লোকেশন যুক্ত হতেও পারে, কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং। তবে শুটিং শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। মহরত অনুষ্ঠানে পালকিতে চড়ে এসে নজর কাড়েন পূজা চেরি। সিনেমাটিতে যুক্ত হয়ে তিনি বলেন, আমার অভিনয় জীবনে নতুন এক মোড় শুরু হয়েছে। চিত্রনাট্য ও চরিত্র দুটোই বড় চ্যালেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ চোরকি, SBF আলফা আই, শারিয়া শাকিল ভাইয়া এবং রেদওয়ান রনি ভাইয়াকে, যে আমাকে এত ভারী একটা ক্যারেক্টার আমাকে সিলেক্ট করেছে। এবং আমিও একটু ভয়ে ছিলাম, এবং এমন না যে খুব ইজিলি আমি ইনভলভ হয়েছি। আমার এটার জন্য অডিশন দিতে হয়েছে, অনেক কাঠ খড় পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে। দমের চিত্রনাট্যে কাজ করেছেন সৈয়দ আহমেদ শাওকি, আলামিন হাসান, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম। এই সিনেমাটা ইন্টারন্যাশনালি আমরা যে রিলিজ করব। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে SVF ও আলফা আই এন্টারটেইনমেন্ট। সিনেমা করলে নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই। অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আমি আসলে অ্যাক্টিং করতে চাই, এটা কোন সেক্টরে কোন জায়গায় সেটা আমার মানে কখনই হয় না যে এটা করলে ওটা করব না। আমি অ্যাক্টিং করতে চাই, সেটা যে কোনো সেক্টরে হতে পারে। আর আমার যেহেতু শুরু নাটক দিয়ে, মানুষের ভালোবাসা, আপনাদের সাপোর্ট সব কিছু আমি নাটক থেকেই প্রথমে পেয়েছি। সো আমি ওটা অফ করে দিব, এটা আমি কখনই বলিনি, আমি বলবো না, আমি অবশ্যই করব। শোবিজের পথ চলা শুরু 2012 সালে। 2015 সালে আকরাম খানের ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর আরেকটি সিনেমায় অভিনয় করলেও খুব বেশি সুবিধা করতে পারেননি। কই যাবে তারা? না মানে থাকলে তো একটু খোঁজ খবর পাওয়া যেত, একবারও তো খোঁজ খবর নেও। পরে ছোট পর্দাতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এখন তিনি ছোট পর্দার পরীক্ষিত অভিনেত্রী। বলছি অভিনেত্রী তানিয়া বৃষ্টির কথা। দীর্ঘ 8 বছর পর আবার বড় পর্দায় ফিরে তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনালে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে উঠে এসেছে ন্যায় বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের আড়ালে লুকিয়ে থাকা রাজনীতির প্রশ্ন। ফলে চরিত্রের জন্য নিতে হচ্ছে বিশেষ প্রস্তুতি। দেখো এখানে কি লেখা আছে। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। কলকাতায় তারার দুটি, মেসি শাহরুখের সাক্ষাৎ।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি 3 দিনের ভারত সফরে এসেছেন। মেসির সঙ্গে সাক্ষাৎ করতে ব্যক্তিগত বিমানে কলকাতায় উড়ে আসেন ভারতের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। তার সঙ্গে ছোট ছেলে আবরার ছিল। টুইটারে প্রকাশিত এক ছবিতে ফ্রেমে লুইস সুয়ারেজকেও দেখা গেছে। যুব ভারতীয় অনুষ্ঠান সেরে দুপুর 2টার বিমানে হায়দ্রাবাদে যান তিনি। সেখানে সন্ধ্যা 7টায় উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে উপস্থিত ছিলেন মেসি। 14 ডিসেম্বর মুম্বাইয়ের সেলিব্রিটি ফুটবল ম্যাচ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট ও চ্যারিটি ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন মেসি। 15 ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মেসি। অরুণ জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সম্বর্ধনার মধ্য দিয়ে শেষ হয় মেসির ভারত সফর। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত 5ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হাতে নিয়ে আলিয়া বলেন, And I just want to talk to every girl out there who perhaps feels like her dream is too big or too large or too unachievable. The thing that I would say from the little time that I've been working is never shrink your dream to fit anyone else's reality. Just hold on to it long enough and just show up and do the work every day. গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার জগতের বড় একটি অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরো শক্তিশালী নারীর গল্প বলতে চাই। ফেস্টিভ্যালে আলিয়ার ক্যারিয়ার নিয়েছিল বিশেষ প্রদর্শনী। সেখানে হাইওয়ে, ডিয়ার জিন্দেগি, গাঙ্গুবাই, কাটিয়াওয়ারি, রকি আর রানী কি প্রেম কাহিনী ও ব্রহ্মাস্ত্র সহ তার উল্লেখযোগ্য অভিনয় দেখানো হয়। রেড কার্পেটে আলিয়ার উপস্থিতি ছিল নজরকাড়া, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরা সাজে তিনি দর্শকদের মুগ্ধ করেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের 111টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। $72 বিলিয়ন ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স। Netflix has inked a deal with Warner Brothers Discovery to buy the হলিউডে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নেটফ্লিক্স $72 মিলিয়ন কিনে নিতে চলেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা। কমকাস্ট ও প্যারামাউন্টকে হারিয়ে এই বিশাল চুক্তি নিশ্চিত করেছে তারা। হ্যারি পটার, গেম অফ থ্রোনস সহ বহু জনপ্রিয় ফ্রাঞ্চাইজি আর HBO ম্যাক্সের মালিক ওয়ার্নার ব্রাদার্স। তাই এই চুক্তি কার্যকর হলে বিনোদন জগতে এক নতুন শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেটফ্লিক্সের সহ প্রধান নির্বাহী ট্রেড সারান্দোস বলেছেন, তারা অনুমোদন নিয়ে আত্মবিশ্বাসী। That's going to help us achieve our mission to entertain the world and to bring people together through great stories. তার মতে ওয়ার্নার ব্রাদার্সের বিশাল লাইব্রেরি নেটফ্লিক্সে যুক্ত হলে দর্শকদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে। পাশাপাশি একই ধরনের কাজ কমিয়ে বছরে $2 থেকে $3 বিলিয়ন সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে তাদের। চুক্তি হলে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা আগের মতো বড় পর্দায় মুক্তি পাবে এবং তাদের টিভি স্টুডিওর অন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারবে। তবে নেটফ্লিক্স ভবিষ্যতে কন্টেন্ট শুধু নিজেদের প্ল্যাটফর্মের জন্যই তৈরি করতে চায়। এই চুক্তির মোট মূল্য $82.7 বিলিয়ন, যার মধ্যে $72 বিলিয়ন ইকুইটি। দুই প্রতিষ্ঠানের বোর্ড ইতিমধ্যে এটি অনুমোদন করেছে। ওয়ার্নার ব্রাদার্সের প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ বলেছেন, বিশ্বের দুই শীর্ষ প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে, এটাই সবচেয়ে বড় সাফল্য। বিশ্লেষকদের মতে চুক্তিটি বাস্তবায়িত হলে হলিউডের মানচিত্রই পাল্টে যাবে। বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র দেলোয়ার জাহান ঝন্টু। 1948 সালের 3 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই বীর মুক্তিযোদ্ধা 4 দশকেরও বেশি সময় ধরে একটানা কাজ করে গেছেন চলচ্চিত্রে। 1978 সালে মুক্তি পাওয়া বন্দুক ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেছেন 80টির বেশি চলচ্চিত্র। শুধু পরিচালকই নন, তিনি 3 শতাধিক ছবির চিত্রনাট্য লিখেছেন, গানের কথা সুর করেছেন, কখনো হয়েছেন সম্পাদক, আবার কখনো সঙ্গীত পরিচালক। ফোক ফ্যান্টাসি থেকে শুরু করে রোমান্টিক ড্রামা, সামাজিক ছবি কিংবা মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনী সবখানেই সমান দক্ষতায় কাজ করেছেন। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক বিগ বাজেটের চলচ্চিত্র অপারেশন জ্যাকপট। আমাদের এ পর্বের স্টার অব দ্য উইক চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। আমার মনের ময়ূরিয়া রে, তোমার ময়ূর ডাকে রে। 4 দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলাদেশি চলচ্চিত্রে অনন্য এক নাম দেলোয়ার জাহান ঝন্টু। 3 সেপ্টেম্বর এই বহুমুখী চলচ্চিত্রকারের জন্মদিন।
৮৮টি চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি প্রায় ৩ শতাধিক ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখে তিনি গড়েছেন রেকর্ড। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জান ঝন্টু জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন বহু সম্মাননা। সেই ছোটবেলায় বর্ষার ছবি দেখার পর ওখান থেকেই আমার ব্রেনে ঢুকলো যে গান গায়, অথচ দেখা গেছে কালো পর্দা সাদা পর্দার উপরে গান গাচ্ছে, এটা কি করে সম্ভব? ক্যামেরার পিছনে একটা শট ওভার শোল্ডার, আবার নিচে ক্যামেরা, গাড়ির মতো ক্যামেরা যাচ্ছে, এগুলি সব আমি জেনে, যেগুলি ছিলাম না তখন অন্যদেরকে জিজ্ঞেস করে এটা জানলাম। আমার এক বন্ধু আছিল ইউনিভার্সিটিতে পড়তো তখন, তো সে বলছে যে নীলুফার ইয়াসমিন নাহলে খানাতুর রহমানের ওয়াইফ সিঙ্গার। তো নীলুফার ইয়াসমিন আমার সাথে ইউনিভার্সিটিতে পড়ে, উনি হচ্ছে খানাতুর রহমানের ওয়াইফ। তো আমি বললাম খানাতুর রহমানের সঙ্গে যোগাযোগ করবো, আমার ফেভারিট ডাইরেক্টর ছিল। তখন বলি যে নীলুফার ইয়াসমিনকে বলি তাহলে একটা শিডিউল নিয়ে দেবে খানাতুর রহমান থেকে। নীলুফার ইয়াসমিনকে বললো যে কালকে 11টার সময় তোমাকে যাইতে বলছে। তখন 11টার সময় গেলাম, যাওয়ার পর দেখি খানাতুর রহমান বসে। আমি বললাম যে ভাবি আমাকে আসবে। ও হ্যাঁ 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 এসো এসো বসো। বসলাম, বসার পর আমাকে আমার গল্পটা শোনাও। গল্প শোনালাম পুরোটা 3 ঘন্টা। শোনার পর আমাকে বলতেছে মেটেরিয়ালস আছে গল্পে, তুমি চিত্রণটা কার কাছে শিখেছো? আমি কার কাছে শিখি নাই, ওই ছোটোবেলার থেকে ছবি দেখতে দেখতে আসছি, আমার নিজের সেন্সে আমি চিত্রনাট্য করলাম। এরপর আমাকে বললো ভেরি গুড। ভেরি গুড করার সাথে যেমন হয় যে আমার পাড়ার বুড়ি আঙ্গুল থেকে এই পর্যন্ত কী জানি একটা শিহরণ আর কি। তো খানাতুর রহমান ভেরি গুড বলছে, তারপর বলছে ঠিক আছে তুমি চলচ্চিত্র বানাও, এটা ভালো হবে। বাংলাদেশের ছবির টাইটেলে সর্বোচ্চ পদবি ব্যবহারের ইতিহাস রয়েছে তার। কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সম্পাদক, সঙ্গীত পরিচালক সহ আরও কয়েক শাখায় কাজ করেছেন তিনি। যখন তিনি কেবলই কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখতেন তখনই তিনি তারকা খ্যাতি পেয়ে গিয়েছিলেন। ছবির পোস্টার, ব্যানার এবং বিজ্ঞাপনে পরিচালক কিংবা প্রযোজকের চেয়ে দেলোয়ার জাহান ঝন্টু নামটির প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হতো বেশি। জেমসের একটা দুশ্মন নামে একটা ছবি করেছিল একটা প্রযোজক, ওই প্রযোজক আমাকে চাইছে বলে যে আমার একটা ছবি আপনি বানান। বন্দুক ছবি তখন রিলিজ হয়ে গেছে, খুব হিট, এই জন্য করেছে যে বন্দুকের মতো একটা ছবি আমাকে বানিয়ে দেন। শুরু হলো আমার যাত্রা, অদ্যাবধি আমি আর থামি নাই, এখনো ছবি বানাই। শোনো শোনো আপু আমার কথা তুমি শোনো, মিছে মিছে মায়ের সাথে রাগ করো কেন? আমার সন্তান হচ্ছে গিয়ে 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে সাইমন জাহান, ছোট ছেলে ইয়ামিন জাহান, আর মেয়ের নাম মেহজাবিন বর্ষা। সে মাস্টার্স করতেছে ইংলিশে, এখনও ওর বিয়ে হয় নাই। এই হচ্ছে আমার 3 ছেলে। যা করেছে এদের জন্য আমার ওয়াইফই করেছে, ওই এখন নাই, মারা গেছে। তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবেও। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গরিবের রাজা ছবির জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে শিমুল পারুল, হারানো প্রেম, পালকি, রূপসী নাগিন, প্রেম গীত সহ আরও অনেক জনপ্রিয় ছবি। জমিদার বাড়ি দেখছি পুরানা, এই দেখছি, এই ধরনের তো দেখি নাই। একটা লোক আসসালাম বলছে, আসসালামু আলাইকুম। আমি বললাম যে এইটা কি? তখন কিন্তু এইটা একটা মসজিদ। যেদিন থেকে এই মসজিদে, সেদিন থেকে এই মসজিদে কোনো আজান হয় নাই, কোনো নামাজও হয় নাই। এই যে গল্পটা বললাম মসজিদের, এইটাকে নির্মাণ করার আমার জীবনে অনেক বড় স্বপ্ন। এটাকে এই যে 71 থেকে আরম্ভ করে এই পর্যন্ত এটাকে লালনই করেছি। আমি যা যা চেয়েছিলাম সব হয়েছে। এখনও পূর্ণত মানে এখন আমি একটা ছবি করব, যে ওইটা আমার স্বপ্ন। প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। বছর শেষে এবং আগামী বছর মুক্তি পাচ্ছে নানা দেশের নানা ভাষার কন্টেন্ট। বাছাই করা এমন কিছু কন্টেন্ট নিয়ে শোবিজ ওয়ার্ল্ডের এবারের আয়োজনে থাকছে ওটিটি রিলিজগুলোর গল্প। পাহাড় পর্বত অনেক হলো, এবার তাহলে কোথায়? সুন্দরবন ছেড়ে খোদ কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘ। জঙ্গলে যাবেন? ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের এমন একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি আসলে এআই দিয়ে তৈরি একটি প্রচারণামূলক ভিডিও। ওয়েলকাম মিস অমিতা। আসন্ন ওয়েব সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি দ্য রয়্যাল বেঙ্গল রহস্যের প্রচারের লক্ষ্যেই এই অভিনব কৌশল বেছে নেওয়া হয়েছে। ভিডিওটির শেষে দেখা যায় সেই বাঘের রহস্য সমাধানের প্রস্তুতি নিচ্ছে ফেলুদা।
আগামী 24 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি। সত্যজিৎ রায়ের কালজয়ী গল্পে রয়্যাল বেঙ্গল রহস্য অবলম্বনে তৈরি এই সিরিজে ফেলুদা হিসেবে আবারও ফিরছেন টোটা রায়চৌধুরী। বুঝলি তো সে সিনেমা যেন স্বপ্ন বাস্তবতার মাঝে সেতুবন্ধন, যেখানে আলোছায়ার বিন্যাসে রচিত হয় গল্পকাব্য। নতুন নতুন সিনেমার বার্তা নিয়ে যথারীতি আমরা সাজিয়েছি মুভি ফিক্স সেগমেন্ট। প্রথমেই ঢালিউড আপকামিং। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনাল। ইতিমধ্যে ছবিটি প্রায় 75% শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট প্রোডাকশন শেষ করে আগামী রোজা ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার। প্রতি বছর এই দেশেই প্রায় 500 নারী খুন হয়। না, কোনো যুদ্ধ নেই, কোনো সীমান্ত নেই। 2011 সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় ঘটনাটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ট্রাইব্যুনাল। এখানে ন্যায় বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন গল্পে তুলে ধরা হবে। এই ছবিটা সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গা হচ্ছে আপনারা এক একটা পর্যায়ে 15 মিনিট পর এক একজন ক্যারেক্টারের সাথে একটা জার্নি করবেন এবং সেই ক্যারেক্টারকে নিয়ে ঘুরপাক খাবেন এবং ফিল করবেন এই ক্যারেক্টারটা কোনো ঝামেলা করছে, এই ক্যারেক্টার কোনো প্রবলেম আছে, এই ক্যারেক্টার অন্য কিছু। গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না। মানে এটা হচ্ছে বেস্ট আমার মনে হয়েছে এতটা গ্যাপের পর। আর সেকেন্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর রায়হান খান। ওকে তানিয়া বলে আসলে আমরা কেউ ডাকতে পারি নাই পুরো। আর ও আমার রুমমেট ছিল তো, জেসমিন, ভুলে যাই তেমন নাম, তো জেসমিন বলেই আমরা ডাকতাম। এই সিনেমা যদি 100 মানুষ কোনো একটা হলে দেখে, সেই 100 মানুষ আরো 10 লাখ মানুষকে দেখাবে। ট্রাইব্যুনাল সেই সিনেমা। এটা আমাদের সবার একটা ওনারশিপ এবং আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে ট্রাইব্যুনালকে ওন করি এবং সেটা রিফ্লেকশন স্ক্রিনে দেখা যাবে আশা করি। আমি বলবো যে গল্পের জায়গা থেকে ইটস এ ভেরি নাইস স্টোরি, যেটা আমি প্রথমবার গিয়ে আমি মানে খুব ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশে এই ধরনের কাজ নর্মালি হয় না। সো আমি রায়হান খান ভাইয়াকে, তারপর হচ্ছে আমাদের আর সবাইকে আর কি থ্যাঙ্কস দিব যারা এই গল্পের সাথে যুক্ত আছে। সবাই যার যার জায়গা থেকে অনেক সুন্দর অ্যাক্টিং করেছে। ট্রাইব্যুনাল সিনেমার ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্রাজুয়েশন করা ফারিয়ার চরিত্রটি স্টাইলিশ এবং বুদ্ধিমত্তাপূর্ণ, যিনি মামলাটি আসামি পক্ষের হয়ে লড়বেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান, সাবেরি আলম, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, উপমা সহ আরও অনেকে। ছবি বানানোর ইচ্ছেটা জাগলো আসলে একটা ছবি। প্রসঙ্গত রায়হান খান মূলত সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তিনি বহু জনপ্রিয় নাটকের নির্মাতা ও লেখক। ইন্সপায়ার করে যে আমি তখন অনেক কনফিডেন্ট হই যে মানুষ এখন গল্প দেখবে। দর্শক, শোবিজ ওয়ার্ল্ডের মুভি ফিকে এবার বলিউড আপকামিং ও বক্স অফিসের আপডেট। 5 ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের সিনেমা ধুরন্ধর। দিন যত গেছে আয় বেড়েছে রাজনৈতিক ড্রামা ও স্পাই থ্রিলার সিনেমাটির। মুক্তির মাত্র 1 সপ্তাহের মাথায় আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন ড্রামা ধুরন্ধর পেরিয়ে গেছে 200 কোটির মাইল ফলক। এবার পরিচালক তার প্রথম ছবি উড়ির রেকর্ডের দিকেই তাকিয়ে আছেন, যার আয় ছিল 244 কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিকের হিসাব অনুযায়ী 7 দিনে ভারতের ছবিটি সংগ্রহ করেছে 207 কোটি রুপি। 1999 সালে কান্দাহারে একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিনেমা শুরু হয়। ভারতীয় সংস্থা ঠিক করে প্রচলিত ব্যবস্থায় এসব হামলা ঠেকানো যাবে না। সংস্থাটি নিজেদের চৌকস এজেন্ট হামজাকে রণবীর সিং পাকিস্তানের করাচির লিহারে শহরে পাঠায় সিস্টেমের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ নির্মূল করতে। কিন্তু কাজটা সহজ নয়। একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয় সে। মোটা দাগে এই হলো সিনেমার গল্প। সিনেমাটি টান টান রোমান্স, অ্যাকশন আর দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে। সিনেমাটি রণবীর সিং ছাড়াও আছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন আর মাধবন প্রমুখ।
আদিত্য ধরের অ্যাকশন থ্রিলার ছবি ধুরন্ধর বক্স অফিসের দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। মুক্তির মাত্র 7 দিনের মধ্যেই ছবিটি ভারতে 200 কোটি টাকা এবং বিশ্বব্যাপী 300 কোটি টাকার মাইল ফলক পার করে ফেলেছে। প্রায় 280 কোটি রুপির বাজেটে নির্মিত ধুরন্ধর ইতিমধ্যে নির্মাণ ব্যয় তুলে ফেলেছে। এখন নিশ্চিত মুনাফার পথে হাঁটছে আদিত্যর এই ছবি। রণবীর সিং এর ক্ষেত্রে ধুরন্ধর এখন তার তৃতীয় সর্বোচ্চ আয় করা ছবি। শোবিজ অঙ্গন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকার খবর কিংবা বৈচিত্র্যময় কোনো নির্মাণ নিয়ে দর্শকদের আগ্রহ থাকে সবসময় তুঙ্গে। প্রিয় দর্শক, চলুন এবার দৃষ্টি ফেরাই চলতি সপ্তাহের এমন আলোচিত খবর নিয়ে ফ্ল্যাশব্যাক। বলিউডের কালজয়ী জুটি শাহরুখ খান ও কাজলের ভাস্কর্য উন্মোচন করা হলো লন্ডনের লেস্টার স্কোয়ারে। সম্প্রতি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে 30 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যে হাজির ছিলেন এই দুই তারকাই। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত লেস্টার স্কোয়ারে ভিড় করেন তাদের এক ঝলক দেখার জন্য। বলিউড রোমান্স মানেই রাজ সিমরানের সেই অবিস্মরণীয় দৌড়, ভেজা ট্রেন স্টেশন আর শাহরুখ কাজলের জাদুকরী উপস্থিতি। কাজল বললেন, সন্তানদের নিয়ে 30 বছর আগের স্মৃতির সামনে দাঁড়ানো সত্যি অবিশ্বাস্য। শাহরুখও জানালেন, ভালোবাসা দিয়ে বানানো সিনেমাটিকে মানুষ এত বছর পরও মনে রেখেছে, এটাই আমাদের প্রাপ্তি। সেই চিরসবুজ প্রেম কাহিনীর স্মারক হিসেবে লেস্টার স্কোয়ারে দাঁড়িয়ে থাকবে রাজ সিমরানের এই ভাস্কর্য। জানিয়ে দেবে, ভালোবাসা পুরনো হয় না, শুধু রূপ বদলায়। এ যেন সবাই স্মৃতির এক নিঃশব্দ ভাস্কর্য। আরিয়ান খান এবার বলিউডে নিজের পরিচয় গড়েছেন ক্যামেরার পেছনে। বাবা শাহরুখ খানের মতো অভিনয় নয়, নির্মাণেই তার ঝোঁক। ওয়েব সিরিজ ব্যাটস অফ বলিউড দিয়ে তিনি পেয়েছেন সেরা পরিচালকের প্রথম পুরস্কার। বলিউড হাঙ্গামা ওটিটি ফেস্ট এবং ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসে এই সিরিজের জন্য তাকে সেরা নির্মাতা হিসেবে সম্মানিত করা হয়। Debutant Director of the Year is Aryan Khan. He is a storyteller who stepped behind the camera with a clear sense of purpose. 3 ও 4 ডিসেম্বর মুম্বাইয়ের অনুষ্ঠিত জমকালো আয়োজনে জানানো হয়, সাহসী গল্প, তীক্ষ্ণ ভাষা ও শক্তিশালী ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আরিয়ান নিজেকে স্বতন্ত্র নির্মাতা হিসেবে পরিচিত করেছেন। জটিল চরিত্রটিকে জীবন্ত করে তোলার দক্ষতায় প্রশংসা করেছেন সমালোচকরাও। Congratulations to all the winners tonight. ये मेरा पहला अवार्ड है and I hope मुझे और भी बहुत सारे अवार्ड्स मिलेंगे क्योंकि मेरे डैड की तरह मुझे भी अवार्ड्स बहुत पसंद है। पर ये अवार्ड उनके लिए नहीं है, ये अवार्ड मेरी मॉम के लिए, क्योंकि मेरी मॉम मुझसे हमेशा कहती है, जल्दी सोना, लोगों का मजाक नहीं उड़ाना और गाली गलोच बिल्कुल नहीं। और आज इन्हीं सब चीजों के लिए एनडीटीवी ने मुझे ये अवार्ड दे दिया। So thank you NDTV for making my mom the happiest woman in the world. And I know आज घर जाके मुझे थोड़ी कम डांट पड़ेगी। Thank you. প্রযুক্তি মুহূর্তে বদলে দিচ্ছে আমাদের আগের ধ্যান ধারণা, সেই সাথে বদলে যাচ্ছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও। এই বদল ক্রমে স্পষ্ট হচ্ছে। এখন নামকরা সব গ্ল্যামার তারকা যেন ম্লান, যেখানে জায়গা করে নিচ্ছে মেধাবী অভিনেতারা। আর ওটিটি এসে তাদের দিয়েছে অবারিত সুযোগ। মেধা দিয়েই নিজেকে চিনিয়ে দেওয়া যায়। সুতরাং যে কোনো ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে পরিশ্রম, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার বিকল্প নেই। প্রিয় দর্শক, নতুন পরিবর্তনের সাথে নিজেকে যুক্ত রাখতে অব্যাহত রাখুন কঠোর পরিশ্রম ও শিক্ষা। এই আহ্বান রেখে শেষ করছি শোবিজ ওয়ার্ল্ডের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন।